হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে অ্যান্ড সিএ গুরুকুল। বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আজকে যে প্রশ্নগুলো এই সেটটার জন্য আমি সেট করেছি আর কি, এই সেটটাতে যে প্রশ্নগুলো দিয়েছি বলা ভালো, সেগুলো কিন্তু একদম রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী যে পরীক্ষাগুলো তোমরা দেখলে সামনে যেগুলো হয়ে গেল একদম সেরকমভাবে করেছি এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এক্সপ্লেনেশন আমি দেব। তাই পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। আর যারা প্রথম এই ভিডিওটা দেখে আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলের কিন্তু ভিডিও সেকশনে গেলে সেখানে কিন্তু প্লেলিস্ট করা রয়েছে পিএসসি মিসলেনিয়াসের জন্য। তোমরা যদি পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করে থাকো তাহলে একদম তোমাদের ওই ভিডিওগুলো খুব দরকারি লাগবে। তোমরা কিন্তু ওই পুরনো ভিডিওগুলো কিন্তু দেখে নিও, যেগুলো আগে আমি আপলোড করেছি। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর যারা আমার চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছো, আমার ওপর বিশ্বাস রেখেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার ওপর ভরসা রেখে আমার সাথে যুক্ত আছো। তোমাদেরকে বলবো এই নতুন ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু আগের ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু প্রশ্নগুলো রিভাইজ হবে। তো চলো শুরু করা যাক আজকে পিএসসি মিসলেনিয়াসের জন্য প্র্যাকটিস সেট নাম্বার 11। প্রথম কোশ্চেন, নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোনটি মানবদেহের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক, সবচেয়ে বেশি ক্ষতিকারক? অপশান এ আলফা রশ্মি, অপশান বি বিটা রশ্মি, অপশান সি হচ্ছে গামা রশ্মি, আর অপশান ডি হচ্ছে ওপরের সবগুলোই। আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তরটা তো বলবো, কিন্তু তার সাথে কিন্তু এক্সপ্লেনেশনগুলো কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে করে নেওয়া দরকার। যেমন ধরো, এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে যে তোমার গামা রশ্মি, সেটা হচ্ছে অপশান নাম্বার 3। আলফা রশ্মি কি? আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম কণার স্রোত, ঠিক আছে। বিটা রশ্মি কি? বিটা রশ্মি হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন বা উচ্চ গতি সম্পন্ন বলা ভালো ইলেকট্রন কণার স্রোত। আর গামা রশ্মিটা কি? গামা রশ্মি কিন্তু হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ, যেটার ভেদন ক্ষমতা মানে ভেদ করে যাওয়ার ক্ষমতা সব থেকে বেশি, মানে আগে যে রশ্মিগুলোর কথা বললাম আলফা বিটা, তাদের থেকে কিন্তু অনেক বেশি। সেই কারণে কিন্তু এটা ক্ষতিকর। তার মানে এখন দেখো, এখন প্রশ্নের ট্রেন্ড এমন, একদম ভেতরে ঢুকে পড়াশুনো না করলে কিন্তু শুধু শুধু এই ওয়ান লাইনার পড়লে কিন্তু হবে না। এটুকু তোমাদের সবাইকে বলে দিই। আগে যারা পরীক্ষায় পাশ করেছো তারা সেই সময় ওয়ান লাইনার করে হয়তো হয়ে গেছে, কিন্তু এখনের জন্য বলবো পুরো ডিটেলিংয়ে যদি না পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করা খুব মুশকিল। তো যাই হোক, প্রতিটা প্রশ্নের এক্সপ্লেনেশন খুব ভালোভাবে শোনো। যে এই যে গামারশ্মিটা বললাম, গামারশ্মিটা সবথেকে ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? তার প্রথম কারণ হচ্ছে এটা একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ এবং এর ভেদন ক্ষমতা অন্যদের থেকে সবথেকে বেশি, ঠিক আছে। সেই কারণে কিন্তু এটা অন্য দুটো রশ্মি আলফা আর বিটার থেকে কিন্তু ক্ষতিকারক। নেক্সট কোশ্চেন চলো। কিতাব উল রাহেলা কার লেখা? কিতাবুল রাহেলা তোমরা সকলেই জানো ইবন বতুতার লেখা। তো এটার সাথে সাথে আরেকটা জিনিস জেনে রাখো, এই যে ইবন বতুতা, সে কিন্তু একজন মরক্কোর অধিবাসী, ঠিক আছে। আর এই ইবন বতুতা এসছিলেন কার সময়? এসছিলেন কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময়, এবং তাকে বলা হতো কিন্তু পাগলা রাজা। আচ্ছা, অপশানে বাকি যে অপশানগুলো রয়েছে, মেগাস্থিনিসের বিখ্যাত লেখা বই, সেটা হচ্ছে বিখ্যাত বই হচ্ছে ইন্ডিকা, এবং উনি এসেছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। আর হিউয়েনসাং কিন্তু এসেছিলেন হর্ষবর্ধনের সময়, এবং তার লেখা বই হচ্ছে সিইউ কি। আর আবুল ফজলের লেখা বই হচ্ছে কিন্তু আইনি আকবরী। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন হয়েছে, বিভিন্ন বছরের প্রশ্ন হয়েছে, তাই এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রেখো। আমি এই বলার সাথে সাথে বাকি অপশান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদেরকে বলে রাখলাম। নেক্সট, এই মুহূর্তে একটা নতুন ট্রেন্ডিং কোশ্চেন দেখছি, সেটা হচ্ছে জিআই ট্যাগ। জিআই ট্যাগ রিসেন্ট যা যা পাচ্ছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। তো সেরকমই একটি প্রশ্ন হচ্ছে, জম্মু ও কাশ্মীরের কোন অঞ্চল সম্প্রতি জাফরান চাষের জন্য কিন্তু জিআই ট্যাগ পেয়েছে? অপশন এ পেহেলগাঁও, অপশন বি লে, অপশন সি হচ্ছে কিস্তায়া, আর অপশন ডি হচ্ছে গুলমার্গ, ঠিক আছে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি কিস্তায়া। কিস্তায়া অঞ্চলটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে এই জাফরান চাষের জন্য। নেক্সট কোশ্চেন, আগেও ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রশ্ন আসতো কোন ফিল্ম বেস্ট ফিল্ম হয়েছে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। এখন কিন্তু আরেক রকমও প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে ওয়েব সিরিজ। তোমরা সকলেই জানো ওয়েব সিরিজ প্রায় সকলেই দেখো। এখন অনেক ভালো ভালো ওয়েব সিরিজ হয়, খারাপ ওয়েব সিরিজের সাথে ভালো ওয়েব সিরিজও হচ্ছে, বেশ কিছু ওয়েব সিরিজ তো আমারও খুব প্রিয়।
তো সেরমই একটি প্রশ্ন দেখো, 2023 সালের নভেম্বরের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার 54তম সংস্করণে 2022 সালের সেরা ওয়েব সিরিজ হিসাবে মনোনীত হয়েছেন কোনটি? অপশান এ পঞ্চায়েত 1, অপশান বি পঞ্চায়েত 2, অপশান সি ওপরের দুটি, অপশান ডি কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি পঞ্চায়েত 2। পারলে একবার দেখে নিতে পারো, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট করছি না, দেখে নিতে পারো, ভালো লাগবে। নেক্সট কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? ক্ষুদ্রতম বলেছি কিন্তু। অপশান এ NH44, অপশান বি NH548, অপশান সি NH21, অপশান ডি হচ্ছে NH43। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, যেটা NH548, যেটা সেটা কিন্তু কোথায় আছে, কোন রাজ্যে আছে, এটা থেকেও প্রশ্ন হতে পারে। সেটা আছে কিন্তু ঝাড়খণ্ডে, 548, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 5 কিলোমিটার, মাত্র 5 কিলোমিটার। আর বৃহত্তম জাতীয় সড়ক কোনটি? বৃহত্তম জাতীয় সড়ক হচ্ছে NH44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত অবস্থান করছে, এবং তার দৈর্ঘ্য যদি জানতে চাও তাহলে সেটা হচ্ছে 4112 কিলোমিটার, সব থেকে বড়। নেক্সট কোশ্চেনে আসি, কলমকারী চিত্রশৈলীর উৎস কোন রাজ্য? কলমকারী চিত্রশৈলীর উৎস কোন রাজ্য? অপশান এ রাজস্থান, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি গুজরাট, অপশান ডি হচ্ছে মধ্যপ্রদেশ। তো কলমকারী দুটো শব্দ নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে কলম আর একটা হচ্ছে কারি। কলম মানে হচ্ছে লেখার বস্তু, যেটা দিয়ে আমরা লিখি, পেন যেটা, আর কারি মানে হচ্ছে কারুশিল্প, ঠিক আছে? এই কলমকারী এটা একটি ফার্সি শব্দ, সেটা থেকে এসছে, মানে অ্যাকচুয়ালি এটা মানে ফার্সি ভাষায় যে মানে হচ্ছে সেটা হচ্ছে হাতে আঁকা, হ্যাঁ, বা এটাকে আধুনিকভাবে যদি বলতে হয় তাহলে হচ্ছে ব্লক প্রিন্ট করা কাপড় বলতে পারো। তো এই কলমকারী চিত্রশৈলী হচ্ছে অন্ধ্রপ্রদেশের, মানে এইটা দেখা যায় আর কি। কলমকারী চিত্রশৈলীর উৎস যদি বলো তাহলে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক অপশান হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন, রান্নার গ্যাস লিক হলে যে গন্ধ পাওয়া যায় তা গ্যাসের কোন ধর্মের জন্য? ঠিক আছে, দেখো আগে কিন্তু আসতো রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি। এলপিজিটা কী গ্যাস নিয়ে তৈরি, মানে কী উপাদান নিয়ে তৈরি আর কি, এটা নিয়ে কিন্তু খুব প্রশ্ন হতো। এখন প্রশ্নের ট্রেন্ড একটু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা কি বলছে, যে এই যে রান্নার গ্যাস লিক হলে যে গন্ধটা আমরা পাচ্ছি সেটা গ্যাসের কোন ধর্মের জন্য হচ্ছে? অপশান এ চাপ, অপশান বি ব্যাপন, অপশান সি অভিস্রবণ, নাকি অপশান ডি হচ্ছে ঘনত্ব? সঠিক উত্তর হচ্ছে ব্যাপনের জন্য। গ্যাসে ব্যাপন, মানে যে গ্যাসটা বেরিয়ে আসছে সেটাও একটা গ্যাস, এবং বায়ুর সাথে গ্যাসে যে ব্যাপন হচ্ছে তার ফলে কিন্তু আমরা সেই গন্ধটা পাচ্ছি। এবং এলপিজির ফুল ফর্ম সেটাও জেনে রাখো, সেটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এবং এলপিজির প্রধান যে দুটো উপাদান সেটা হচ্ছে প্রোপেন আর বিউটেন। চলো নেক্সট কোশ্চেনে আসি। আশা করি প্রশ্নগুলো তোমাদের সকলের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগছে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নতুন তোমরা ভিডিও দেখতে পাবে। তো নেক্সট কোশ্চেনে আসি, দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? অনেক জায়গায় দেখেছো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে, আরেকটি বই দেখো, দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি মেঘনাদ দেসাই, অপশান সি মেঘনাদ সাহা, অপশান ডি অমিতাভ ঘোষ। তোমরা জানো বুকস অ্যান্ড অথর্স থেকে প্রচুর প্রশ্ন হয়, এবং আমি প্রতি ভিডিওতে বুকস অ্যান্ড অথর্স থেকে প্রশ্ন দিই এবং বলি যে সমস্ত বইগুলো মানে রিসেন্টলি বেরোচ্ছে এবং যদি সেই বই নিয়ে কোনো বিতর্ক তৈরি হয় সেগুলো থেকে প্রশ্ন আসে, কোনো বিখ্যাত মানুষের আত্মজীবনী নিয়ে লেখা বই সেগুলো থেকে প্রশ্ন আসে। তো বুকস অ্যান্ড অথর্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কিন্তু তৈরি করো। সবসময় টপিকগুলো দেখার চেষ্টা করো। আমি প্রশ্ন হয়তো খুব কম দিই, আমি রেগুলার 100টা করে প্রশ্ন দিতে পারি না, কিন্তু যে প্রশ্নগুলো দিই সেই টপিকগুলো থেকে পড়ার চেষ্টা করো, আশা করি পরীক্ষায় উপকার লাগবে। এইটুকু তোমাদের সিনিয়র হিসাবে একটা অ্যাডভাইস দিয়ে রাখলাম। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে মেঘনাদ দেসাই। মেঘনাদ দেসাই লিখেছিলেন রিডিসকভারি অফ ইন্ডিয়া। এর সাথে সাথে এটাও জেনে রেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া একটি বিখ্যাত বই, যারা পড়োনি তারা পারলে পড়ো। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, ঘোলফিশকে কোন রাজ্য তাদের রাজ্য মাছ হিসাবে ঘোষণা করেছে? এখন রিসেন্টলি দেখেছো যে এই যে রাজ্যের কিছু স্পেশালিটি নিয়ে, ধরো রাজ্য সঙ্গীত, আমাদের যেমন রাজ্য সঙ্গীত ঘোষণা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সেরকম প্রতিটা রাজ্যে এরকম কিছু না কিছু দেখা যাচ্ছে, ফলে সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন
হচ্ছে। সেরকমই একটি প্রশ্ন হচ্ছে, ঘোল ফিশকে কোন রাজ্য তাদের রাজ্য মাছ হিসাবে ঘোষণা করেছে? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি পশ্চিমবঙ্গ, নাকি অপশন ডি বিহার? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি গুজরাট। নেক্সট কোশ্চেনে আসি। হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড মানে হার্ট উইদিন হার্ট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একটু ভালোভাবে বুঝে নাও। তাহলে কি বলছে? হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড মানে কতটা গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। অপশন এ এসএ নোড, অপশন বি এভি নোড, অপশন সি উভয়কেই মানে এসএ নোড এবং এভি নোড দুটোকেই বলা হয়, নাকি অপশন ডি কোনোটিকেই বলা হয় না? তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন এ এসএ নোড, এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। ঠিক আছে, এই সাইনো অ্যাট্রিয়াল নোডের আরেকটাও নাম আছে সাইনাস নোড। তো যাই হোক, এটা আমাদের হৃৎপিণ্ডের সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট। ঠিক আছে, আমাদের এই যে হৃৎপিণ্ডটার যে কম্পন, এই যে প্রতি এই যে বিট করছে, এইটা করতে এই নোডটা কিন্তু ভীষণভাবে আমাদেরকে সাহায্য করে, এবং এটা ক্ষতিগ্রস্ত হলেই কিন্তু হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজকর্ম সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তখন সেই স্বাভাবিক কাজকর্মকে বজায় রাখতে গেলে এই হৃৎপিণ্ডের যে জায়গাটা থাকে সেই জায়গায় ক্ল্যাভিক্যাল যে অস্থিটা থাকে সেই অস্থির নিচে অস্ত্রোপচার করতে হয়, এবং অস্ত্রোপচার করে কৃত্রিম পেসমেকার যন্ত্র কিন্তু তাতে বসানো হয়। কৃত্রিম পেসমেকার বলতে মনে পড়লো যে একটি পরীক্ষায় আমি দেখেছিলাম, একটি প্রশ্ন এসেছিল যে কৃত্রিম পেসমেকারে যে ব্যাটারিটা থাকে সেটি কী যুক্ত, মানে কী দিয়ে তৈরি সেই ব্যাটারিটা হয়? সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। মনে রেখো কিন্তু এটা, আমাদের কৃত্রিম পেসমেকারে যে ব্যাটারিটা দিয়ে ইউজ করা হয় সেটা কিন্তু লিথিয়াম ব্যাটারি। বেশ, পরেরটায় আসি। ধর্মনাথ ছিলেন অপশন এ বৌদ্ধ সন্ন্যাসী, অপশন বি জৈন তীর্থঙ্কর, অপশন সি সুফি সাধক, নাকি অপশন ডি হচ্ছে বৈষ্ণব গুরু? দেখো, এখন কিন্তু হিস্ট্রির কোশ্চেন ভীষণ মানে অন্যরকম একটুখানি কোশ্চেন হচ্ছে। তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস যারা দিয়েছো তারা তো নিশ্চয়ই বুঝেছো যে কী ধরনের প্রশ্ন এবার হয়েছে। শুধু হিস্ট্রি থেকে বলবো না, বিভিন্ন বিষয় থেকে কিন্তু প্রশ্নগুলো যে স্ট্যান্ডার্ডে গেছে তাতে কিন্তু একটু অন্যরকমভাবে নিজেদের পড়াশুনো তৈরি করতে হবে। বারবার বলছি, পারলে টেক্সট বই পড়ো, খুব ভালোভাবে টেক্সট বই পড়ো, একদম ধরে ধরে। যারা নতুন শুরু করছো, যারা অনেক দিন ধরে পড়ছো, কয়েকটা প্রিলিমস ক্লিয়ার করেছো, তারা তো জানো কি পড়তে হচ্ছে বা কি মানে বুঝে গেছো আর কি এতদিনে থাকতে থাকতে। আমি তাদের জন্য বলছি, আমার সেই সমস্ত ভাই বোনেদের কথা ভেবে বলছি যারা সদ্য শুরু করছো, এবং এত মানে অপশান, এখন বইয়ের অপশান প্রতিদিন কোনো না কোনো নতুন বই বেরোচ্ছে, এবং সেগুলো থেকে দেখে কনফিউজড হয়ে যাচ্ছ। তোমাদেরকে বলবো, একটা স্ট্যান্ডার্ড বই, সেটা যে বই, সেটাতে একটা যে কোনো জিএস বই হতে পারে, বা কিছু কিছু মানে সাবজেক্ট ওয়াইজও বই বেরোয়, বা পারলে এনসিইআরটি পড়ো। ঠিক আছে, বা আমাদের 9-10-এর যে বইগুলো পুরনো এডিশন, মানে পুরনো সময়ের আগের যে বইগুলো, সেগুলো পড়ো। একটা বই ভালো করে পড়ো, পড়ার পর প্র্যাকটিস সেট করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট করো, সেটাই কিন্তু সঠিক রাস্তা। অনেকের কাছে অনেক রকম রাস্তাটা সঠিক মনে হতে পারে। আমার ব্যক্তিগতভাবে ধারণা, একটা বইকে খুব ভালোভাবে পড়ো, পারলে একটা জিএস বই পড়ো, স্ট্যান্ডার্ড জিএস বই, ক্র্যাকের জিএস বই খুব ভালো। ফোকাসের বইও, ফোকাস যেটা ইনফোকাস যেটা একটা জিএস বই বেরিয়েছে রিসেন্টলি, মানে সেটাও পড়তে পারো, বা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল যেটা, সেই বইটা পড়তে পারো, যে কোনো একটা জিএস বই পড়তে পারো, বা ছায়ার বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বই আছে সেগুলো পড়তে পারো, যে কোনো একটা জিএস বই। বা এগুলো যদি কিছু না হয়, কারুর কাছ থেকে জোগাড় করে পারলে 9-10-এর বইগুলো পড়ো, তারপর প্র্যাকটিস সেট করো, দেখবে আশা করি উপকারে লাগবে। তো চলো এই প্রশ্নটার ক্ষেত্রে দেখি। ধর্মনাথ ছিলেন একজন, ধর্মনাথ অপশান এ বৌদ্ধ সন্ন্যাসী, অপশন বি জৈন তীর্থঙ্কর, অপশন সি সুফি সাধক, নাকি অপশন ডি বৈষ্ণব গুরু? মনে রেখো, এই যে জৈন তীর্থঙ্কর যারা ছিলেন, এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে উনি একজন জৈন তীর্থঙ্কর, এবং উনি কিন্তু 15তম জৈন তীর্থঙ্কর ছিলেন। এতদিন পর্যন্ত প্রশ্ন আসতো যে প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। ঠিক আছে, ঋষভনাথ, এবং তার প্রতীক কী ছিল? ষাঁড়। হ্যাঁ, এরকম প্রশ্ন আসতো। আবার আসতো হচ্ছে সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? সেটা মহাবীর। তার আগের জন, মহাবীরের আগের জন কে ছিলেন? পার্শ্বনাথ। পার্শ্বনাথের প্রতীক ছিল আবার সাপ। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতো। কিন্তু এখন যে জৈন তীর্থঙ্কর বাকি যারা ছিল তাদের থেকেও কিন্তু প্রশ্ন
হতে পারে বা আসলে আসতেও পারে, বা যেভাবে ট্রেন্ডিং দেখছি। তো জৈন তীর্থঙ্কর অনেকে ছিলেন, ঋষভনাথ, অজিতনাথ, ঠিক আছে, সুমিতনাথ, পদ্মপ্রভু, আনন্দনাথ, তারপরে ধরো মল্লীনাথ, এরা অনেকে, যেগুলো নামগুলো আমার মনে পড়ছে, নেমিনাথ বলে একজন ছিলেন। তো এই রকম শীতলনাথ বলে একজন ছিলেন। তো এরকম বেশ কিছু জৈন তীর্থঙ্করের নাম পারলে একটু মনে রেখো। তো চলো পরের কোশ্চেনে যাই। কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত? অপশান এ আরাবল্লী পর্বত, অপশান বি বিন্ধ্য পর্বত, অপশান সি সাতপুরা পর্বত, নাকি অপশান ডি মহাকাল পর্বত? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি বিন্ধ্য পর্বত। তো পর্বত থেকে যে প্রশ্নটা সব থেকে আসে সেটা হচ্ছে পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিয়ে প্রশ্ন আসে। তো আরাবল্লী পর্বত প্রাচীনতম ভঙ্গিল পর্বত, এটাও জেনে রেখো, এটা নিয়েও প্রশ্ন এসছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, 1722 মিটার উঁচু। আচ্ছা, তারপরে ধরো বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুডউইল পিক বা সদ্ভাবনা শিখর, এটা হচ্ছে 752 মিটার উঁচু। তারপর ধরো সাতপুরা, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, 1350 মিটার উঁচু। আর মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক, সেটা হচ্ছে 1048 মিটার উঁচু। তারপর ধরো নীলগিরি, নীলগিরি থেকেও প্রচুর প্রশ্ন এসছে। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, 2637 মিটার উঁচু। এই দোদাবেতাটা হচ্ছে, দোদাবেতা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হচ্ছে উটি, যারা উটি গেছো তারা জানো। তো এই জায়গাটা, সেটা নিয়েও প্রশ্ন আসে, একটা হিল স্টেশন উটি। আর এই নীলগিরি, আরেকটা প্রশ্ন আসে নীলগিরি থেকে, সেটা হচ্ছে ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের একটা কানেক্টিং লিঙ্ক বলতে পারো হচ্ছে এই নীলগিরি। তো চলো এইগুলো নিয়ে প্রশ্ন আসে, সেই জন্য একটুখানি আলোচনা করে দিলাম তোমাদের সাথে। নেক্সট কোশ্চেন, আকবর কত সালে দিন ইলাহি ধর্মমত প্রচার করেন? কত সালে? ঠিক আছে, আগে প্রশ্ন আসতো দিন ইলাহি কে প্রবর্তন করেন, কিন্তু এখন হচ্ছে আকবর কত সালে দিন ইলাহি ধর্মমত প্রচলন করেন? ঠিক আছে, অপশান এ 1576, অপশান বি 1584, অপশান সি 1582, নাকি অপশান ডি 1583? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1582। দিন ইলাহি এটাকে বলা হতো কি জানো, এটাকে বলা হতো গডস রিলিজিয়ান, ঠিক আছে, বা রিলিজিয়ান অফ গড, বা ডিভাইন রিলিজিয়ান, এরকম নামে কিন্তু এটাকে বলা হতো। এবং এই ধর্মমত নিয়ে মানে আকবর যেটা করেছিলেন সেটা হচ্ছে সমস্ত ধর্মের সারবক্তা বা ভালো জিনিসগুলোকে নিয়ে কিন্তু উনি এই ধর্মমতটা প্রচলন করেছিলেন। বেশ, পরেরটায় আসি। রেল স্টেশনগুলিকে আধুনিকীকরণ করা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো বিভিন্ন রেল স্টেশনকে আধুনিকীকরণ করা হচ্ছে। তার উদ্দেশ্যে অমৃত ভারত রেল স্টেশন স্কিম এর আওতায় কতগুলি রেল স্টেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে 1275টি। এই যে আজকে এখন যখন ভিডিও করছি সেই সময় পর্যন্ত, আমি জানি না কালকেও বা পরশুদিন যদি আবার এর সংখ্যা বেড়ে যায় তখন আবার মনে হবে যে কি জানি এটা হয়তো ভুল দেয়া হলো, কিন্তু যদি কখনো এর সংখ্যা বেড়ে যায় বা তখন যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু ডেটটা দেখে নিও যে আজকের দিন পর্যন্ত কিন্তু, আমি নেটেও সার্চ করে মিলিয়ে দেখে নিলাম যে আজকের দিন পর্যন্ত কিন্তু 1275টি রেল স্টেশনকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে এই যে স্কিমটা অমৃত ভারত রেল স্কিম, যেটা আর কি অমৃত ভারত রেল স্টেশন স্কিম যেটাকে বলা হয় আর কি। এটা একটা অনগোয়িং ইন্ডিয়ান রেলওয়ে মিশন এবং এটা শুরু হয়েছে ফেব্রুয়ারি 2023 থেকে বাই মিনিস্ট্রি অফ রেলওয়ে। অ্যাকচুয়ালি কী করা হচ্ছে, এটা হচ্ছে বিভিন্ন রেল স্টেশনগুলিকে, অর্থাৎ 1275টি রেল স্টেশনকে রিডেভেলপ করা হচ্ছে, সুন্দর করে সাজানো হচ্ছে, ঠিকঠাক করা হচ্ছে। হ্যাঁ, কারণ দেখো এগুলো সবই হচ্ছে মানুষের সম্পদ, প্রত্যেকটা জিনিস, মানে এই সম্পদগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। এই পানের পিক ফেলে বা কিছুর পিক ফেলে এগুলোকে নষ্ট করার কোনো অধিকার কিন্তু আমাদের নেই। পড়াশুনোর সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু মানে প্রত্যেকের মধ্যে, যদি কখনো দেখো কাউকে যে এরকমভাবে নোংরা করছে বা করছে, পারলে তার অপোজ করো, বলো যে এরকমভাবে জিনিসগুলোকে নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই। বেশ, পরেরটায় আসি। বসন্ত বিশ্বাস নিম্নলিখিত কোন ষড়যন্ত্র মামলাটির সাথে যুক্ত ছিলেন? এই ষড়যন্ত্র মামলাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো অপশান এ হচ্ছে আলিপুর বোমা মামলা, অপশান বি হচ্ছে দিল্লি ষড়যন্ত্র মামলা, অপশান সি হচ্ছে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা, আরেকটা হচ্ছে কাকরি ট্রেন ডাকাতি মামলা। তো
তো এই প্রশ্নটা একটু ভালো করে শুনো, কারণ এটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, এর আগেও হয়েছে। এই প্রত্যেকটা যে কটা আমি অপশানে রেখেছি, ইচ্ছা করে এই অপশানে এগুলো রেখেছি, কারণ এই প্রত্যেকটা থেকে তোমরা যদি ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন ঘাটো, তোমরা দেখবে এই প্রত্যেকটা ষড়যন্ত্র মামলা থেকে কিন্তু প্রিলিমসে প্রশ্ন এসছে। সেই কারণেই কিন্তু আমি এই অপশানে এই কয়েকটাকে রেখেছি, যাতে তোমাদের বলতে সুবিধা, মানে তোমার বললে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম যেটা, সেটা হচ্ছে এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তরটা আগে বলে রাখি, সেটা হচ্ছে দিল্লি ষড়যন্ত্র মামলা। বসন্ত বিশ্বাস এই ষড়যন্ত্র মামলার সাথে কিন্তু যুক্ত ছিলেন। এই দিল্লি ষড়যন্ত্র মামলা এটি হয়েছিল হচ্ছে 1914 সালের 16ই মার্চ, ঠিক আছে, দিল্লির চাঁদনি চকে। সেখানে যখন লর্ড হার্ডিঞ্জ যাচ্ছিলেন, তার উপর কিন্তু বোমা নিক্ষেপ করা হয়। হ্যাঁ, এবং এই বসন্ত বিশ্বাস যেমন এটার সাথে যুক্ত ছিলেন এবং বিচারে তার ফাঁসি হয়, তার সাথে কিন্তু আরও কয়েকজন যুক্ত ছিলেন, যেমন আমির চাঁদ, অবোধ বিহারী, বালমুকুন্দ, ঠিক আছে, এরা কিন্তু সকলেই এর সাথে যুক্ত ছিলেন এবং এরা অভিযুক্ত হন এবং বিচারে তাদের কিন্তু ফাঁসি হয়েছিল। আচ্ছা, আলিপুর বোমা মামলা। আলিপুর বোমা মামলা একটি বিখ্যাত মামলা। এটি হয়েছিল, আলিপুর বোমা মামলাটি হয়েছিল 1908 সালের 19শে মে কলকাতায়, এবং এই মামলাটির সাথে যুক্ত ছিলেন যারা, তারা হচ্ছেন অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ, এবং উল্লাসকর দত্ত, কানাইলাল দত্ত, সত্যেন বসু সহ মোট 34 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। চিত্তরঞ্জন দাস এই অরবিন্দ ঘোষের কৌশলী ছিলেন, ওকালতি মানে উকিল ছিলেন, এবং উনি কিন্তু অরবিন্দ ঘোষকে মুক্তি দিতে পেরেছিলেন, ঠিক আছে। কিন্তু বারীন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্ত কিন্তু দ্বীপান্তর হয়েছিল, শাস্তি হয়েছিল। বেশ, এরপর আসি রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা। রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা হয়েছিল 1916 সালে, সেটা কাবুলে, এবং তার সাথে যুক্ত ছিলেন হচ্ছে মৌলানা ওবেদুল্লাহ, মামুদ হাসান, হ্যাঁ, এরা কিন্তু যুক্ত ছিলেন, এবং এরা কাবুলে গ্রেপ্তার হন এবং ভারতে আবুল কালাম আজাদ কিন্তু গ্রেপ্তার হন। হলো লাস্ট যেটা, সেটা হচ্ছে কাকোরি ট্রেন ডাকাতি মামলা। একটা জিনিস বলে রাখি, কাকোরি ট্রেন ডাকাতি মামলা বা কাকোরি কাণ্ড যাকে বলা হতো, এখন কিন্তু এটার নাম চেঞ্জ করা হয়েছে এবং এটাকে এখন বলা হয় কাকোরি ট্রেন অ্যাকশন, ঠিক আছে, এটাও কিন্তু মনে রেখো, নতুন নাম কিন্তু এটা। এবং এটা হয়েছিল 1925 সালের 9ই আগস্ট। এটা লখনৌর নিকটবর্তী কাকোরিতে কিন্তু এই ঘটনাটি হয়েছিল, এবং এর সাথে যুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্রনাথ লাহিড়ী, রোশন সিং, আশফাকুল্লাহ, ঠিক আছে। আশফাকুল্লার ফাঁসিও হয়েছিল এটাতে, রামপ্রসাদ বিসমিল এদের কিন্তু ফাঁসিও হয়েছিল এই কাকোরি ট্রেন ডাকাতি মামলা বা কাকোরি অ্যাকশন যেটাকে বলা হচ্ছে আর কি এখন, কাকোরি ট্রেন অ্যাকশন যেটাকে বলা হচ্ছে এখন নতুন নামে। বেশ, পরেরটায় আসি। গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেছিলেন কে? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি হচ্ছে বল্লভভাই প্যাটেল, নাকি অপশন ডি জে.বি. কৃপালানি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জে.বি. কৃপালানি। এই গণপরিষদের প্রথম সভার অস্থায়ী সভাপতি বলতে পারো, বা প্রথম কার্যনির্বাহী সভাপতি, অস্থায়ী কার্যনির্বাহী সভাপতি এরকম বলতে পারো, বিভিন্নভাবে প্রশ্ন আসে। ডক্টর সচ্চিদানন্দ সিনহা তার নামটি প্রস্তাব করেছিলেন কিন্তু জে.বি. কৃপালানি, যেহেতু ডক্টর সচ্চিদানন্দ সিনহা সিনিয়র মোস্ট লিডার ছিলেন। আচ্ছা, গণপরিষদ গঠিত হয় কিন্তু এটা নিয়েও প্রশ্ন আসে ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা। সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান কবে হয়েছিল? 1946, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর গণপরিষদের প্রথম অধিবেশন যেটার কথা বললাম, যেটা নিয়ে প্রশ্নটা, সেটা হয়েছিল হচ্ছে 9 ডিসেম্বর 1946-এ। আর এর মোট সদস্য সংখ্যা ছিল 389, তার মধ্যে 296 ছিল হচ্ছে ব্রিটিশ ভারতের প্রতিনিধিরা, আর 93 ছিল দেশীয় রাজ্যগুলি থেকে প্রতিনিধিরা। এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, তাই এগুলো একটু বলে রাখলাম তোমাদের। নেক্সট কোশ্চেন, স্ট্র্যাটেজিকের একটি প্রশ্ন। ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। মনে রাখো, আর অপশন বলছি না, এটা একটা খুব কমন একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন। নেক্সট, কুন্নুর হিল স্টেশন। একটু আগে আমি একটা হিল স্টেশনের নাম বললাম, সেরকমই একটি কুন্নুর হিল স্টেশনটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে, তামিলনাড়ুর নীলগিরিতে, এটা মনে রেখো। নেক্সট, গৌতম বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অপশন এ কৌটিল্য, অপশন বি সুশ্রুত, অপশন সি চরক, নাকি অপশন ডি জীবক। এর সঠিক উত্তর হচ্ছে জীবক, ঠিক আছে। চরক ছিলেন কিন্তু কনিষ্কের
ব্যক্তিগত চিকিৎসক এবং তার লেখা একটি বিখ্যাত বই হচ্ছে চরক সংহিতা। আর কৌটিল্য বলো বা চাণক্য বলো বা বিষ্ণুগুপ্ত বলো, এই তিনজন একই লোক মনে করা হয়, একই ব্যক্তি, কিংমেকার, এবং তারই দৌলতে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। ঠিক আছে, ধননন্দকে হারিয়ে। তো তাই চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক ছিলেন এই কৌটিল্য, এবং কৌটিল্যের বিখ্যাত বই অর্থশাস্ত্র। নেক্সট, ভারতের আয়করটি হলো কী রকম? অপশন অনেক রকম দিয়েছে, পরোক্ষ, সমানুপাতিক, পরোক্ষ, ক্রমবর্ধমান, প্রত্যক্ষ ও ক্রমবর্ধমান, প্রত্যক্ষ, সমানুপাতিক। মনে রাখবে, ভারতের আয়কর মানে ইনকাম ট্যাক্স হচ্ছে প্রত্যক্ষ এবং ক্রমবর্ধমান, অর্থাৎ যত ইনকাম বাড়বে করও কিন্তু ততটাই বাড়বে, তাই এটা প্রত্যক্ষ এবং ক্রমবর্ধমান। খুব সহজভাবে এটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সট, কোন নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে? বেশ কয়েকটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসছে। অপশন এ আমাজন, অপশন বি নীল, অপশন সি নাইজার, নাকি অপশন ডি কঙ্গো? সঠিক উত্তর হচ্ছে কঙ্গো। কঙ্গো কিন্তু নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে। নেক্সট কোশ্চেন, একটু তাড়াতাড়ি বলছি, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। নিম্নলিখিত কোন তরলের সান্দ্রতা সবথেকে বেশি? মনে রাখবে, মধুর সান্দ্রতা কিন্তু সবথেকে বেশি। নেক্সট, বিভিন্ন ট্র্যাডিশনাল পোশাক থেকে কিন্তু প্রশ্ন আসছে, স্ট্যাটিক জিকের পার্টের কোশ্চেন এগুলো। রিসা বস্ত্রটি ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী বস্ত্র? মনে রাখবে, এটা কিন্তু ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী বস্ত্র। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল মিল্ক ডে কবে পালন করা হয়? ন্যাশনাল মিল্ক ডে কবে পালন করা হয়? ন্যাশনাল মিল্ক ডে পালন করা হয় কিন্তু 26শে নভেম্বর। 26শে নভেম্বর আরও কয়েকটা বিষয় পালন করা হয়, সেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন ডে, এটাও কিন্তু পালন করা হয়। ঠিক আছে, তার কারণ কি? কারণ 1949 সালের এই দিনেই গণপরিষদের তরফ থেকে ভারতীয় সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। এই ঘটনাকে স্মরণ রাখবার জন্য কিন্তু এই 26শে নভেম্বর ন্যাশনাল কনস্টিটিউশন ডে পালন করা হয়। তার সাথে ন্যাশনাল মিল্ক ডে বললাম, তার কারণ কি? তার কারণ হচ্ছে ভারতের শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ান, তার জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু ন্যাশনাল মিল্ক ডে হিসাবেও কিন্তু পালন করা হয় 26শে জানুয়ারি। আরেকটা দিনও পালন করা হয়, সেটা হচ্ছে এনসিসি রেজিং ডে। ঠিক আছে, এটাও কিন্তু পালন করা হয়। আরেকটাও বলে রাখছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড সাস্টেনেবল ট্রান্সপোর্ট ডে, এটাও কিন্তু 26শে নভেম্বর পালন করা হয়। 1 ডিসেম্বর পালন করা হয় কি? 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়। আরেকটা হচ্ছে রেজিং ডে অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফের। ঠিক আছে, সেটাও পালন করা হয় কিন্তু 1 ডিসেম্বর, এটাও কিন্তু মনে রেখো। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অপশানে আছে 25শে নভেম্বর। 25শে নভেম্বর পালন করা হয় নো নন ভেজ ডে। যারা নন ভেজকে খুব ভালোবাসো তাদের জন্য খুব বাজে দিন এটা, নো নন ভেজ ডে, সেটা কিন্তু 25শে নভেম্বর পালন করা হয়। আর 2রা ডিসেম্বর পালন করা হয় ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে আর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য অ্যাবলিশন অফ স্লেভারি, এটাও কিন্তু 2রা ডিসেম্বর পালন করা হয়। আরেকটা পালন করা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, সেই জন্য কিন্তু এগুলো তোমাদের জন্য আমি দিয়েছি। লাস্ট কোশ্চেন আসি, সেটা হচ্ছে যদিও এখন শীতকাল কিন্তু গরমকাল নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে অত্যাধিক ঘর্ম নিঃসরণ বন্ধ করার জন্য আমরা যে পিকলি হিট পাউডার ইউজ করি, সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুলকুল এরকম অনেক পাউডার আমরা ইউজ করি, তাতে কি উপাদান ব্যবহার করা হয়? অপশন এ ফসফরিক অ্যাসিড, অপশন বি বোরিক অ্যাসিড, অপশন সি কার্বনিক অ্যাসিড, নাকি অপশন ডি সালফোনিক অ্যাসিড? সঠিক উত্তর হচ্ছে বোরিক অ্যাসিড। তো এই এভরিডে সায়েন্স এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে, মিসলেনিয়াসের খুব হট টপিক এগুলো। তো এই আজকে যে টপিকগুলো দিলাম এবং যে প্রশ্নগুলো দিলাম এবং তার এক্সপ্লেনেশন আমার জ্ঞানগম্যিতে যতটুকু আছে সেগুলো বলার চেষ্টা করলাম তোমাদের জন্য। পারলে ভিডিওটা বারবার দেখো, আমি হয়তো একটু তাড়াতাড়ি বললাম যাতে ভিডিওটা হয়তো লেন্দি হয়েও গেছে অনেকটা, কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের কাজে লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমার পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোন যারা অন্য কোনো বড় বড় ইনস্টিটিউশনে যেতে পারছে না, তাদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তাদের যাতে উপকার হয়, তো সেই হিসাবে তোমাদের কাছে এই রিকোয়েস্টটা রইল, ভিডিওটা শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে দিও, এইটুকু তো করতে পারো তোমরা। তো তোমাদের কাছে এই আশা রেখে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ সবাইকে।